লুকোনো ভালোবাসা পর্ব ৮। আমি চুপচাপ ফ্লোরে বসে আছি। তিনি তো আমার নাকে, গালে, কপালে অজস্র চুমু দিলেন। দিয়ে বলল, কেন এমন করলে তুমি? আজ তোমার কিছু হলে আমি কিভাবে বাঁচতাম বলো? সেই ছোট্টবেলা থেকে আমি তোমায় ভালোবাসি, কিন্তু তুমি আমায় বুঝলেই না। আমার বাঁচার অক্সিজেন যে তুমি, এটা কি তুমি বোঝো না? রিত ভাইয়া কখনো আমার গায়ে হাত তোলেনি। তিনি যে আমার গায়ে কখনো হাত তুলতে পারে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। গালে হাত দিয়ে আহত চক্ষু যুগল তার দিকে দিয়ে দৃষ্টি স্থির করে আছি। তিনি আর আমার সাথে কোনো কথা বললেন না। যেটুকু শোনানোর শুনিয়ে গেলেন। বেশিক্ষণ ওনার দিকে তাকিয়ে থাকতে পারলাম না। দৃষ্টি ফ্লোরে স্থির রেখে আমি বসে আছি। আবার আচমকাই তিনি আমার পাশে এসে বসে আমাকে নিজের বুকের সাথে চেপে ধরলেন এবং বললেন, কেন এমন করলে তুমি? আজ তোমার যদি কিছু হয়ে যেত আমি কী করে বাঁচতাম? তিনি বারবার করে আমাকে একই কথা বলতে লাগলেন। হঠাৎ তার এমন পরিবর্তনে আমি অবাক হয়েছি। সে কি বলছে তা কানের পাশ দিয়েও যাচ্ছে না আমার। বিকেল থেকে এখন রাত পর্যন্ত সব কিছু একটা ঘোরের মতন লাগছে। মনে হচ্ছে এটা একটা স্বপ্ন, একটু পরে ভেঙে যাবে। একটা জামা নিয়ে পাশের রুমে চলে গেলাম আমি। একটা চেয়ারে বসে আছে সাবিহা, সারা শরীর তার ভেজা। সাবিহাকে ধরে দাঁড় করালাম। সে ক্লান্ত শরীরে কপালে হাত রেখে বলল, মাথাটা ব্যথা করছে প্রচুর। আমি আবারও গায়ে হাত দিয়ে তার চেক করলাম, দেখলাম যে তার গা জ্বরে পড়ে যাচ্ছে। চল জামা চেঞ্জ করে দিই। আমায় দে, আমি করে নিচ্ছি। পারবি? পারবো। সাবিহা বসা থেকে উঠে দাঁড়ালো জামা চেঞ্জ করার জন্য। এরই মধ্যে তার বাসা থেকে কল আসছে সন্ধ্যা থেকে, কিন্তু উত্তেজনা বশত কেউই ফোন ধরতে পারেনি। হয়তো কয়েকবার বিরক্তও হয়েছে, কিন্তু এখন সব শেষে একটু আগে আবার আসলো। বাবা ফোন ধরতেই ওপাশ থেকে সাবিহার বাবা উত্তেজিত হয়ে বলল, আমার মেয়ে কোথায় ভাইজান? সেই সকালে আরুমার সাথে বেরিয়েছিল, এখনও বাসায় আসেনি। আরুমা কোথায়? সে কি বাসায় ফিরেছে? বাবা ঠান্ডা মাথায় তাকে শান্ত করার চেষ্টা করে বলল, টেনশন করবেন না, আরুর সাথে একটা ছোট্ট অনুষ্ঠানে ছিল সে, আজ রাত এখানেই থাকবে। ওনার যেন এখনও বিশ্বাস হচ্ছে না। বাবাকে বলল, সত্যি কি আমার মেয়ে আপনাদের বাসায়? হ্যাঁ, কথা বলবেন? জি, তাকে একটু কষ্ট করে দিতে পারবেন, টেনশন হচ্ছে খুব। বাবা ফোনটা কানের কাছ থেকে নামিয়ে উঁচু গলায় মাকে ডাক দিল, আরশির মা, কোথায় তুমি? সাবিয়া কি জেগে আছে নাকি ঘুমিয়ে গেছে? মা বাবার রুমে যেতে যেতে বলল, হ্যাঁ, একটু আগেই অল্প খেয়ে মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়েছে। কার ফোন? ওর বাসা থেকে ফোন এসেছে। আচ্ছা বলে দিন আমাদের বাসায় এসেছে আর এখন ঘুমিয়ে পড়েছে। রাত তখন 12টা ছুঁই। পাশের বাড়ি থেকে কারো চিল্লাচিল্লির আওয়াজ ভেসে আসছে। বড় কাকা খেপেছে খুব। চাচিকে নাকি সেই সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন দিলেও দেখে ফোন বন্ধ। আমার বিপদের কথা শুনেই নাকি সে পালিয়েছে বাড়ি থেকে, কারণ কদিন আগেই সে যে স্বপ্নটা দেখেছিল তাই ঘটেছে আমার সাথে। তাই ভয় পেয়েছে খুব। অভি ভাইয়ার মৃত্যুর পর চাচা যেমন তাকে 3 রাত গাছের সাথে বেঁধে রেখেছিল, তেমনই যদি আজ আবার করে। সেই ভয়ে খবর পাওয়ার সাথে সাথেই বাড়ি থেকে ভেগেছে সে। বড় কাকা তার শ্বশুর বাড়িতে ফোন করে জানতে পারে চাচি সেই সন্ধ্যায় বাপের বাড়ি চলে গেছে। চাচাও কড়া গড়ায় বলল, 1 জগ পানি নিয়ে ওর সামনে বসে থাকবেন, ও যেন কিছুতেই ঘুমাতে না পারে। ঘুমালেই একটা অঘটন ঘটায় এই বাড়িতে। ঘুম আসছে না আমার। 2 হাঁটু ভাঁজ করে বসে আছি আমি বিছানাতে। আমার পাশেই সাবিয়া গভীর ঘুমে। এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি তার দিকে। ইচ্ছে করছে মেয়েটাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদি। সে না থাকলে হয়তো আজ আমার গল্পটা অন্যদিকে মোড় নিত। হয়তো আমি বেঁচেই থাকতাম না। মেয়েটা চাইলেই পালিয়ে যেতে পারত, কিন্তু নিশ্চিত বিপদ যেন আমায় বাঁচাতে ছুটে গিয়েছে। রিত ভাইয়ার বুকে মাথা রেখে অনেকক্ষণ কাঁদতে ইচ্ছে করছে আজ। পরিবারের সবাইকে ধরে অনেকক্ষণ কেঁদে নিজেকে হালকা করার তীব্র ইচ্ছা জাগছে মনে। এক মুহূর্তের জন্য হলেও মনে হয়েছিল যে আর কারোর হয়তো মুখ দেখতে পাবো না।
আমার বিশ্বাসই হচ্ছে না আমি ওখান থেকে বেঁচে ফিরেছি। ভেবেছিলাম হয়তো আগামীকাল সকালে আমার লাশটা কোনো নদীতে ভাসতে পাওয়া যাবে, অথবা কোনো জঙ্গলের নিচে পাওয়া যাবে। সবাই মুখের ওপর আঙুল তুলে বলতো ওই যে ধর্ষিতা মেয়েটা। ভাবতেই হাঁটুতে মুখ খুঁজে ফুপিয়ে কেঁদে উঠলাম আমি। রাত প্রায় 1টা। হয়তো আজ কেউ ঘুমোচ্ছে না, কারো চোখে ঘুম নেই। সকালের মুখে দুশ্চিন্তার ছাপ, তেমনই চোখে ঘুম নেই হৃদেরও। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, ফোনটা তার কানের মাঝে ধরা। হয়তো কারো সাথে কথা বলছে, গভীর রাত জেগে। দু চোখ লাল হয়ে আছে তার, উত্তেজনায় সারা শরীর জুড়ে রক্ত প্রবাহিত হচ্ছে। কাউকে ফোনে বলল, তুমি এখন কোথায়? অপর পাশের লোকটা বলল, আপাতত হোটেলে আছি। হৃদ একটা নিঃশ্বাস নিয়ে বলল, ওরা যতক্ষণ শান্তিতে ঘুমাবে ততক্ষণ আমার চোখে ঘুম আসবে না। বিপরীত মানুষটা বলল, সকালের আগে কাজ হয়ে যাবে। গুড। আর শোনো, জানো মারার আর শোনো জানে মারার দরকার নেই, শুধু এটুকু বুঝিয়ে দেবে যে কার সাথে পাঙ্গা নিয়েছিল। আচ্ছা, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। হৃদ ব্যালকনিতে হাঁটতে হাঁটতে বলল, তোমার ফোন না আসা অবধি আমার ঘুম আসবে না। আচ্ছা ঠিক আছে। ফোন রেখেই রুম থেকে বের হয়ে আসে হৃদ। আরশি যেই রুমে আছে ওই রুমের দরজার কাছে এসে দাঁড়ায়। ভেতরে ঢুকতে গিয়েও ঢুকলো না, কারণ ভেতরে আরশি একা নেই, সাথে অন্য একটা মেয়েও আছে তার সাথে। তাই হুট করেই আর ঢুকে যাওয়া যায় না। দরজায় টোকা দিতে গিয়েও থেমে গেল। কি ভেবে আবার উল্টো রুমের দিকেই হাঁটা ধরল। ব্যালকনিতে এসে একটা শ্বাস নিল সে। হয়তো আরশিকে একটু দেখতে মনটা ব্যাকুল হয়ে আছে। কত ভয়েই না ছিল সে। তখন ভোর 4:30। ব্যালকনির গ্রিল ধরে এখনো লাল হয়ে আছে ব্যালকনির গ্রিল ধরে এখনো দাঁড়িয়ে আছে হৃদ। চোখ দুটো যেন তার লাল হয়ে রয়েছে। এটা তার ছোটবেলার সমস্যা। রাগ হলেই চোখ দুটো লাল হয়ে যায়। তার ওপর সারা রাত 1 সেকেন্ডও ঘুমায়নি। ভোরের আলো ফুটতে ফুটতে শুরু করেছে। তখন ফোনটা বেজে উঠেছে। কাজ হয়েছে? হয়েছে। আচ্ছা, তুমি হোটেলেই থেকো, বের হওয়ার দরকার নেই। দুপুরের পরেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আমরা। আচ্ছা ঠিক আছে। কল কেটে আগন্তুক রুমে গিয়ে বসল এবং হৃদও ঘরে এসে বিছানায় গা এলিয়ে দিল। এবার যেন রাজ্যের সমস্ত ঘুম একটু একটু করে আসতে শুরু করেছে। 4 রাস্তার মোড়ে 3টে ছেলে পড়ে আছে, সারা শরীর রক্তাক্ত। সারা এলাকায় খবর ছড়িয়ে গেল চেয়ারম্যানের ছেলে আর তার সাথের 2জনকে কারা মেরে 4 রাস্তার মোড়ে ফেলে গেছে। রক্তাক্ত অবস্থায় 2টা শুয়ে শুয়ে গোগাচ্ছে, বাকি একটা শুয়ে আছে লম্বা হয়ে। ওদেরকে ঘিরে চারপাশে মানুষের ভিড়, কেউ তাদের কাছে যাচ্ছে না। কিছুক্ষণ পর ওখানে চেয়ারম্যানের গাড়ি দেখে সকলে সরে গেল। আরিফ সাহেব ছুটে ছেলের পাশে গিয়ে বসল। ছেলের জন্য প্রায় পাগল হয়ে আছে সে। গতকাল রাতে ছেলে যে তাকে থাপ্পড় মেরেছিল সে কথা বেমালুম ভুলে বসল। সকাল হতেই ছেলের বিপদ শুনে আর রাগ করে থাকতে পারল না। বাবা তো হয়, তাই না? ছেলে মেয়ে যতই কষ্ট দিক, তাদের বিপদ শুনলে সবার আগে মা বাবাই কেঁদে ওঠে। ওরা এখনো মরেনি, 2জন হাতের পালস চেক করে বলল। আরিফ সাহেব দ্রুত গাড়িতে উঠিয়ে তাদের নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। অ্যাম্বুলেন্স আসার অপেক্ষা করছে না সে। সকাল 9টা। ঘুম ভেঙে গেল হৃদের। এর আগে মা এসে 2বার ডেকে গেছে, উঠছে না দেখে আর ডাকেনি। বিষয়টা সহজভাবে নিলেও একটা জিনিস সহজভাবে নিতে পারল না সে। কয়েক মাস আগে যখন আরশি তার কাছে ছিল, তখন সকাল হতেই আরশির অত্যাচার শুরু হতো। পাশে বসে ডাকতে থাকতো, উঠতে না চাইলে টেনে ওঠাতো, নয়তো গ্লাস এনে মুখে পানি ছিটিয়ে মারত। সেই 10-12 দিন তাকে কম জ্বালায়নি মেয়েটা, কিন্তু আজ একবারের জন্যও ডাকতে আসলো না। গতকাল রাতেও আরশিকে এত কথা বলেছে, তবুও কিছু না বলে নিচের দিকে তাকিয়েছিল। আর আজ সে আমার কাছেই আসছে না। বিছানা থেকে নেমে চোখ কচলাতে কচলাতে রুম থেকে বের হলো হৃদ। ড্রয়িং রুমে বাবা মা ফুপা ফুপি আর আরশির বান্ধবীটা বসে আছে।
সবাইকে গতকালকের পুরো কাহিনী বিস্তারিত বলছে। আরশি এতক্ষণ ছিল সেখানে, হয়তো ভালো লাগছে না তাই চুপচাপ রুমে চলে গেল। তার সাথে তো তেমন বেশি কিছু হয়নি, তবুও সবার সামনে দাঁড়াতে নিজেকে খুব ছোট মনে হচ্ছে তার, খুব নিচু মনে হচ্ছে আজ। হৃদ রুমের দিকে এগিয়ে গেল। আরশি এখানেই নেই, মানে রুমেই আছে। রুমে প্রবেশ করে কাউকে না দেখে ব্যালকনিতে চলে গেল। দেখে আরশি মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। এগিয়ে আরশির পাশে গিয়ে দাঁড়ালো। ভেবেছে হয়তো আরশি কিছু একটা বলবে, না হয় কিছু একটা করে বসবে, হয়তো কেঁদে দেবে, নয়তো জড়িয়ে ধরবে, কারণ মেয়েটার আবেগ সম্পর্কে অনেক ধারণা আছে তার। খুব বেশি আবেগী মেয়েটা, কিন্তু আজ যেন সব আবেগ কোথাও হারিয়ে গেছে তার। চুপচাপ সেখান থেকে চলে যেতেই হৃদ তার হাতটা ধরে ফেলল। আরশির মাঝে অবাক হওয়ার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে একবারে শান্ত শান্ত গলায় বলল, নাস্তা করেছেন? হৃদ ছোট্ট করে জবাব দিল, না, মাত্র উঠলাম। আচ্ছা, ফ্রেশ হয়ে নিন, আমি নাস্তা নিয়ে আসছি। বলেই চলে গেল আরশি। হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে। এমন পরিস্থিতিতে তার কি করা উচিত তা সে জানে না। সব কিছুই যেন আজ তার কাছে একটা দীর্ঘশ্বাস। মায়ের কোলে শুয়ে আছে আরশি। না চাইতেই চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে। মা তার হাতের আঙুল দিয়ে আরশির মাথায় বিলি কেটে দিচ্ছে। তবুও আরশি কাঁদো কাঁদো স্বরে বলছে, আমার সাথেই এমন কেন হলো মা? আমি তো চাইনি এমনটা করতে, এমনটা তো আমার মাথাতেই ছিল না। কালকে যখন শেষ এক্সামটা দিতে যাচ্ছিলাম, তখন বাবার মাঝে খুশির কত উত্তেজনা দেখতে পেয়েছিলাম আমি। এক্সাম দিয়ে বের হওয়ার পর কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমার। এই বুঝি বিদায়ের সময় এসে গেছে, তুমি, বাবা, আপু সবাইকে ছেড়ে চলে যাব ঢাকায়। কিন্তু হুট করে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি। ওখানে যতক্ষণ বসেছিলাম, এক মুহূর্তের জন্য হলেও আমার মনে হয়েছিল তোমাদের হয়তো আর দেখতে পাবো না। হৃদ ভাইয়ার মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল। এমনটা কেন হলো বলতে পারো মা? আমার চুলে বিলি কাটতে কাটতে মা বলল, কিছুই হয়নি, ভেবে নে ওটা একটা দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন দেখার পর সকালে উঠলে যেমন অনুভূতি হয়, ওটাই অনুভব কর। আমি কেঁদে মাকে জড়িয়ে ধরে বললাম, এমনটা চাইলেই পারছি না মা। ওনার কাছে গেলেই লজ্জায় ও আত্মসম্মানের কথা ভাবতে আমার মাথা নিচু হয়ে আসছে। এগুলো তোর মনের ধারণা মাত্র, মাথা থেকে ঝেড়ে ফেলো সব। মা, জানো ঢাকায় ওদের অনেক নাম ডাক, খবরটা ওখানে জানাজানি হয়ে গেলে ওদের মান সম্মানটা কোথায় যাবে বুঝতে পারছো মা? মা আর কিছু না বলে চুপচাপ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কথা ছিল এক্সামের পর বড় করে অনুষ্ঠান করে আমায় এখান থেকে নিয়ে যাবে, কিন্তু পরিস্থিতির চাপে তা আর হচ্ছে না। আমাকে আর এক মুহূর্তের জন্য এখানে রেখে যেতে চায় না সে। আজ বিকেলেই ওদের সাথে নিয়ে যাবে আমাকে। ওখানে একটা পার্টির আয়োজন করে রিলেটিভ সবাইকে জানিয়ে দেবে। সোফায় বসে ফোন টিপছিল রুদ ভাইয়া। আমি দরজার পাশে দাঁড়িয়ে তার দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম। আমাকে দেখেই ডাক দিল সে। আমি বিষণ্ণ মনে তার পাশে গিয়ে দাঁড়ালাম। একটা আবদার আছে তার কাছে আমার। সে আমার এক হাত ধরে টেনে তার কোলে বসিয়ে নিল। গাল টেনে বলল, কি ব্যাপার, গতকাল থেকে এভাবে লুকিয়ে লুকিয়ে আছো কেন? এমন ভাব দেখাচ্ছ মনে হয় আমাকে আজ প্রথম দেখছো। এভাবে কোলে বসিয়ে গাল টেনে দেওয়াটা একটু অপমানজনক মনে হলো আমার কাছে। সাধারণত ছোট গোলুমোলু বাচ্চাদের আমরা এইভাবে কোলে নিয়ে গাল টেনে দিয়ে থাকি। সেই হিসাবে সে এখন আমায় বাচ্চাদের সাথে মিলিয়ে ফেলল। আমি গম্ভীর কণ্ঠে তার দিকে চেয়ে বললাম, আমার একটা ফোন লাগবে। আমার কথায় একটু ভ্রু কুঁচকালো সে। হয়তো এত গম্ভীরভাবে এমন একটা কথা বলবো সে ভাবতে পারেনি। সে আমার দিকে চেয়ে বলল, হঠাৎ ফোন কেন? আমি এখনও গম্ভীরভাবে বললাম, আপনি দেবেন কি না সেটা বলেন। আমি চাইলে বাবার থেকে নিতে পারতাম, বাট স্বামী থাকতে বাবার কাছে চাইতে বিবেকে বাজছিল, তাই চাইনি। আচ্ছা, ঢাকায় ফিরে ওখান থেকে তোমায় একটা আইফোন কিনে দেবো, হ্যাপি? না না, অত দামি দরকার নেই, 20-25 হাজার টাকার মধ্যে একটা ফোন হলেই চলবে। আর তা এখনই লাগবে। এখনই মানে আজকে না, এই মুহূর্তে লাগবে আমার। বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আমরা।
দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রুমে বসে আছি আমি, আমার পাশে সাবিহা। আমাকে বিদায় দিয়ে তারপর সে বাসায় যাবে। আমি তার পাশে বসে বললাম, আমাকে ভুলে যাবি? এর আগেও তো গেলি, তখন কি ভুলে গেছি? আমি কিছু বললাম না, চুপচাপ ফোনের বক্সটা তার দিকে এগিয়ে দিয়ে বললাম, যে কোনো দরকারে আমাকে ফোন করবি, এটা তোর জন্য একটা গিফট। আজকের পর্ব এইটুকুই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে, মানে এটা তো ভিডিও নয়, সরি, এটা একটা অডিও ভয়েস, যদি ভালো লাগে লাইক করে দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সকলকে।